ফ্রেন্ডস, আশা করি তোরা সবাই ভালো আছিস। আমরা আবার চলে এসেছি সিটু লার্নিং এর পক্ষ থেকে তোদের পরবর্তী ভিডিও, যেখানেতে আমরা কোন সিরিজের ভিডিও তোরা বুঝতেই পারছিস। ক্লাস 11-12 সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের সম্পূর্ণ বিনামূল্যে যে আমাদের সিরিজ চলছিল, তারই পরবর্তী ভিডিও নিয়ে আমি তোদের কাছে হাজির হয়েছি। রকিট, তো প্রতিবারের মতো আজও একটা তোদের কাছে রিকোয়েস্ট বা দাবি, তোদের যেটা মনে হয় সেটাই বলতে পারিস, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিস। আর আমাদের এখানটা থেকে শুধুমাত্র ফিজিক্স নয়, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সেরও একটা কোয়ালিটি ভিডিও তোদের কাছে প্রোভাইড করা হচ্ছে। তার মজাটাও কিন্তু তোরাও নিস, সাথে সাথে তোদের বন্ধুদেরকেও নিতে দিস। তো আজকে আমি চলে এসেছি তোদের যে অল্টারনেটিং কারেন্ট নিয়ে ডিসকাশন করছিলাম, অর্থাৎ পরিবর্তী প্রবাহ নিয়ে। তার আমরা চলে এসেছি কোথায় না, ফোর্থ লেকচারেতে। প্রবাবলি আজকের ক্লাসেতেই এটাকে আমি শেষ করে ফেলবো। হোপফুলি তোরা একটুখানি টিউনড থাকবি, তো সেই আশা রেখে আমি এখান থেকে পরের কথায় চলে এসেছি। তো এখানেতে আমরা আগের দিনেতে ডিসকাশন করেছিলাম কাকে, দেখ আমরা ডিসকাশন করছিলাম আরএলসি সিরিজ সার্কিটকে নিয়ে। ওকে, তো আরএলসি সিরিজ সার্কিট ডিসকাশন করেছিলাম। আজকে যে পার্টটাকে নিয়ে আমি বেসিক্যালি কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে কি রেজোন্যান্ট কন্ডিশন ইন আরএলসি সিরিজ সার্কিট। ওকে, তাহলে আজকের ক্লাসটা বেসিক্যালি আমার কনসেন্ট্রেটেড থাকবে এই ঘটনাতে, রেজোন্যান্স কন্ডিশন। কোথায় না, ইন আরএলসি সিরিজ সার্কিট। যদি আমি একটুখানি তোদের কাছে প্রিভিয়াস পড়াটাকে রিক্যাপ করি, তাহলে তোরা দেখতে পাবি। দেখ, আমি সেখান থেকে ঘটিয়েছিলাম কি আরএলসি সিরিজ সার্কিট, এই আর, তার সাথে কে থাকতো এল, তার সাথে কে থাকতো সি, এরকম ভাবে পরপর কানেক্টেড থাকতো। আমি সেখানটা থেকে কি করেছিলাম তোদের মনে থাকা উচিত, তাদের সাথে আমি একটা একটা এসি সোর্সকে আমি এখান থেকে কানেক্ট করে দিয়েছিলাম। বলো, তো এসি যে সোর্স কানেক্ট করেছিলাম তার ভ্যালু ন্যাচারালি আমি লিখে দিয়েছিলাম পিএম সাইন ওমেগা টি। এটা ছিল কত আর, এটা ছিল কতখানি ইন্ডাক্টর, এটা ছিল কে ক্যাপাসিটর। এখান থেকে তোদের পুরো ইম্পিডেন্সের ভ্যালু তোদের বের করে দেখিয়েছিলাম। তার ভ্যালু দেখিয়েছিলাম আর ইকুয়াল টু কত হয়, যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মাইনাস ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এখান থেকে আরো একটা কথা তোদের মনে করিয়ে দিতে পারি, আমি যেটা অলরেডি তোদের করিয়েছি, সেটা কিছুই নয়, সেটা হচ্ছে কি কারেন্টের ভ্যালু কত হয়, তাই না? কারেন্টের ভ্যালু তোদের শিখিয়েছি কত, আই ইকুয়াল টু ভি বাই জেড দিতে হয়। ভি এর ভ্যালু কত আমাদের, ভিএম সাইন ওমেগা টি। জেড এর দুটো পার্ট থাকে, নিশ্চয়ই তোদের শিখিয়েছি, সেটা হচ্ছে কি মড অফ জেড আর অ্যাঙ্গেল অফ দ্য জেড অর্থাৎ থিটা। আমরা জানি কি সাইনের সাথে সাইনের পার্ট মানে রিয়েলের সাথে রিয়েল পার্ট ভাগ হয়, আর ইমাজিনারি থেকে কি হয়, অ্যাঙ্গেলের পার্টটা শুধুমাত্র বাদ পড়ে যায়। মানে আমরা সেখান থেকে লিখেছি কি দেখতো, ভিএম বাই মড জেড, এখানটাতে লিখেছিলাম কত, সাইন ওমেগা টি মাইনাস থিটা। তোদের আগের ক্লাসে শিখিয়েছিলাম থিটার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করে, থিটার ভ্যালুটা আমাদের ডিপেন্ড করে এক্সেল বেশি না এক্সি বেশি, তাই তো? তো ঠিক আছে, সেটার কথা তো আগের দিনেই তোদের শিখিয়েছিলাম, তোদের কাছে এটা শিখিয়ে দিয়েছিলাম যে দেখ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কখন হয়, কখন হয় যদি তোদের শিখিয়ে দিয়েছিলাম, যদি আমাদের এক্সেল ইকুয়াল টু এক্সি। তার কারণ কি তোদের শিখিয়েছিলাম কত, দেখ থিটা ইকুয়াল টু আমরা লিখি কত, ট্যান ইনভার্স অফ এক্সেল মাইনাস এক্সি বাই আর। তাহলে যদি এক্সেল আর এক্সি সমান হয়ে যায়, ডেফিনেটলি থিটার ভ্যালু কি হয়ে যাবে, 0। তাহলে থিটা 0 হয়ে গেলে আমি কি শিখেছিলাম, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ওকে, তাহলে সেটা থেকে ছিল কি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ছিল তোর হচ্ছে সেম ফেজে। ওকে, তাহলে ভোল্টেজ আর কারেন্ট যদি সেম ফেজে থাকে, আমরা সেখান থেকে বলেছিলাম কি সার্কিটটা হয় কি পিওরলি রেজিস্টিভ। আর পিওরলি রেজিস্টিভ যখন হয়ে যায়, তখন সেখানে যে কন্ডিশনটা রিচ করে, সেইখানে যে কন্ডিশন দ্যাট টাইম, যে কন্ডিশনটা থাকে সার্কিটে, কন্ডিশন অফ দ্য সার্কিটটাকে বলা হয় কি রেজোন্যান্স। কন্ডিশন অফ সার্কিট ইজ কল্ড রেজোন্যান্স। ওকে,
রেজোন্যান্সের সময় দেখে নিলাম কি যে ইন্ডাকটিভ পার্ট আর রিঅ্যাকটিভ পার্ট একটার একটাকে ক্যান্সেল করে দেয়। তাহলে দেখ যদি আমি সেখান থেকে জেড এর ভ্যালুর কথা বলি, জেড এর ভ্যালুটা রেজোন্যান্সের সময় থেকে লিখতে পারবো। আমি পরের পেজটাতে লিখি, তোরা এখান থেকে নোট ডাউন করে নিস। কি বলতে পারছি দেখ, অ্যাট রেজোন্যান্স আমি বলতে পারছি কি দেখ তো, কথাটা সিম্পল দেখ, এক্সেল আর এক্স এর সমান হয়ে গেছে। তাহলে সেই পরিস্থিতিতে আমাদের জেড বা আমাদের ওই ইম্পিডেন্স, যাকে আমরা বাংলায় বলেছিলাম কি, তোকে বাংলায় বলেছিলাম কি, সেটা আসছে কি দেখ তো প্রতিরোধ। ওকে, তাহলে সেই প্রতিরোধ তার ভ্যালুটা কি আসবে, 1 মিনিট স্টুডেন্ট। তো সেই প্রতিরোধ তার ভ্যালুটা কত হয়, আর প্লাস এখান থেকে কত আসছে দেখ তো, জে এক্সেল মাইনাস এক্স। তাহলে এক্সেল আর এক্স ইকুয়াল হলে আমাদের কত পেয়ে যাচ্ছে, জেড এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 8। তাহলে তখন দেখছি কি দেখ, পুরো যে ইম্পিডেন্সটা, তার ইম্পিডেন্সের ভ্যালুটা কার সাথে সমান হয়ে যায়, রেজিস্টারের সাথে আমাদের কিন্তু সমান হয়ে যায়। তাহলে আমি এখান থেকে কিসের কথা বলতে পারবো দেখ, সেই সময়তে আমাদের যে কারেন্ট হচ্ছে, সেই কারেন্টের ভ্যালু কত ছিল, আমরা সবাই জানতাম আই ইকুয়াল টু আমাদের ভ্যালু কত ছিল দেখ তো, ভিএম বাই মড অফ জেড। তাহলে মড অফ জেড এর জায়গায় কত লিখবো, শুধুমাত্র আর লিখবো। আর এদিকেতে ভ্যালুটা কত পেয়ে যাবো দেখ তো, সাইন ওমেগা টি মাইনাস থিটা। তাহলে থিটার ভ্যালুটাও কত হয়েছে, 0 ডিগ্রি। তাহলে কারেন্টের ভ্যালুটা আমি কত পেয়ে যাবো দেখ তো, আই এম সাইন ওমেগা। ওকে, এই যে কারেন্টটা, সেটাই হচ্ছে কি আমাদের এই পুরো সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট। তার কারণ কি, অন্যান্য সময়তে কারেন্টের ভ্যালু আমাকে লিখতে গেলে কি লিখতে হতো, ভিএম বাই জেড। এখন কত লিখছি, ভিএম বাই আর। অবশ্যই আর এর মানটা কি হবে, জেড এর থেকে কম হবে। তাহলে যদি ডিনোমিনেটরেতে কম হয়, কারেন্টের ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম হবে। অর্থাৎ রেজোন্যান্স কন্ডিশনে কারেন্টের যে ভ্যালুটা, সেটা আমাদের কি আসবে, ম্যাক্সিমাম আসবে। তাহলে আমি কি শিখে নিলাম, অ্যাট রেজোন্যান্স current is maximum। এবং সেই যে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, তার ভ্যালুটা কত পেয়ে গেলাম, আমি দেখিয়ে দিচ্ছি কতখানি দেখতো, ভিএম বাই আর। ওকে, আচ্ছা এবারেতে আমি এখান থেকে কয়েকটা তোদের ফান্ডামেন্টাল কিছু কথা নিয়ে ডিসকাশন করব। কি কি কথা দেখতো, তোরা দেখ, নর্মাল সময়তে আমি আই ইকুয়াল টু কত লিখেছিলাম, যখন রেসোন্যান্স নয় এমনি সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে, মানে আমি জাস্ট ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালুটা বলছি, মানে অ্যাম্প্লিটিউড অফ দ্য কারেন্ট, মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। ওকে, যেটাকে আমি বলবো কি ম্যাক্সিমাম ভ্যালু বললে আমাদের অনেকে কনফিউশন হতে পারে, আমি সেটাকে বলছি কি পিক ভ্যালু অফ কারেন্ট। ওকে, পিক ভ্যালু অফ কারেন্টটা কত ছিল, ভি এম ডিভাইডেড বাই কত ছিল, মড জেড। কেন, তোরা তো নিশ্চয়ই বুঝতে পারছিস, আমি আগের ক্লাসেও ডিসকাশন করেছি, এখনো ডিসকাশন করছি। এই দেখ না, পিক ভ্যালু অফ কারেন্ট বলতে কোনটা বোঝায়, ভিএম বাই মড জেড। তাহলে বেসিক্যালি কথাটা আসছে কি দেখ তো, ভিএম বাই মড জেড। তাই নর্মাল সময়তে, রেজোন্যান্স নয় কিন্তু, নর্মাল সময়তে, নর্মাল আরএলসির সময়তে, তাহলে সেখান থেকে আমাদের কথা আসছে কি দেখ, ভিএম বাই, আমাকে এটাতে করতে হবে কত, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস আমাদের মড জেড এর ভ্যালু কত ছিল, এক্সেল। আচ্ছা এক্সেল এর টার্মে লিখবো না, আমি এখান থেকে লিখবো কার টার্মে দেখ তো, ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এর স্কয়ার। ওকে, তাহলে দেখ যদি আমি এখান থেকে ফার্স্ট একটা কথা বলি, যে দেখ ইফ ওমেগা ইকুয়াল টু 0, ওমেগা ইকুয়াল টু 0 হলে আমাদের কি চলে আসছে দেখ তো, এখান থেকে 1/0, 1/0 মানে কত, ইনফিনিটি। তাহলে আর স্কোয়ার প্লাস ইনফিনিটি স্কোয়ার, তার মানে নিচে কত পেয়ে যাচ্ছিস, ইনফিনিটি স্কোয়ার পেয়ে যাচ্ছিস। ভালো করে দেখে নে, এই ওমেগাটা 0 পাচ্ছিস, এই ওমেগা 0 মানে কত, 1/0 মানে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি স্কোয়ার মানে কত, ইনফিনিটি। তাহলে ভিএম বাই ইনফিনিটি মানে কত, 0। তাহলে ওমেগা ইকুয়াল টু 0 হলে আমি দেখে নিচ্ছি কি পিক ভ্যালু অফ কারেন্ট, সেটার ভ্যালু কত পেয়ে যাবো, সেটার ভ্যালু পেয়ে যাবো হচ্ছে 0, তাই না। যদি আমি পাই কত দেখ, ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি, ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি হলে এই পার্টটা ইনফিনিটি, তাহলে তখন ইনফিনিটি স্কোয়ার মানে কত, ইনফিনিটি। তাহলে ভিএম বাই ইনফিনিটি মানে কত, 0। তাহলে তখন আমি পেয়ে গেলাম কতখানি, পিক ভ্যালু অফ কারেন্টটা পেয়ে গেলাম।
আবার দেখ যদি আমাদের কি পাই যে একটা পার্টিকুলার জায়গাতে, কোন পার্টিকুলার জায়গাতে না, আমি সেটা বলছি কি দেখ যদি এরকম হয় যে যদি আমাদের এক্সএল ইকুয়াল টু এক্সি, মানে কি দেখ এক্সএল ইকুয়াল টু এক্সি মানে কত, এক্সএল মানে আমি সেটাকে লিখবো কত ওমেগা এল, এক্সসি মানে কত দেখবো ওমেগা সি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/LC। তাহলে সেটাকে লিখতে পারবো কত ওমেগা ইকুয়াল টু লিখতে পারবো কত √1/LC। এই কন্ডিশনেই তো কি হয়েছিল রেজোন্যান্স হয়েছিল। তাহলে তার করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিটা, তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটাকে আমি কি বলবো একটা নাম দিতে পারবো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলে এটাকে ওমেগা নট দিয়ে লেখা হয়। এই ফ্রিকোয়েন্সিটাতে আমাদের রিচ করলে কি হয় সার্কিটেতে রেজোন্যান্ট কন্ডিশন রিচ করে। তাহলে এটাই আসছে কি আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমি কেন লিখতে গেলাম তার কারণ হচ্ছে যদি কখনো এরকম হয় ওমেগা ইকুয়াল টু ওমেগা নট হয় তখন আমাদের যে পিক ভ্যালু হয় সেই পিক ভ্যালুটা কত থেকে নিলাম সেটা দেখে নিয়েছি কত pm/r। তো যেমন সেটাই হচ্ছে কি সব থেকে আমাদের কি হয় ম্যাক্সিমাম হয়। তাহলে ফ্রিকোয়েন্সি 0 হলে কারেন্ট 0, ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হলেও কারেন্ট 0, কিন্তু ফ্রিকোয়েন্সি যদি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সাথে সমান হয় তখন কারেন্টের ভ্যালু কি পাচ্ছি, কারেন্টের ভ্যালু পাচ্ছি হচ্ছে আমি ম্যাক্সিমাম। তাহলে আমি এই ঘটনাটা দিয়ে বোঝাতে চাইছি আমি যদি একটা কাজ করি যে পিক ভ্যালু অফ কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ করি কি পাবো শুরুতে 0 তারপরে ম্যাক্সিমাম আবার 0। তাহলে সেটাকে আমি এখান থেকে লিখে দেখালে কিরকম ভাবে দেখ না, সেটাকে লিখে দেখালে এই ঘটনা পাবো। আমি যদি গ্রাফটার কথা বলছি সেটা আসছে কি পিক ভ্যালু অফ কারেন্ট ওকে ভার্সেস ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখানে ফ্রিকোয়েন্সি বলতে যেন কেউ ভুল করেন এখান থেকে তো এফ ফ্রিকোয়েন্সি নয়, হ্যাঁ এখানে কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিয়ে ডিল করা হচ্ছে। যদি আমাদের হয় ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ সেই গ্রাফটার প্যাটার্ন কিরকম হওয়া উচিত নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস। সেই যে গ্রাফটা হবে না সেই গ্রাফের প্যাটার্নটা হবে এরকম ধরনের। এদিকটাতে দিয়ে দে তোর কারেন্টকে, এদিকটাতে দিয়ে দে কাকে ফ্রিকোয়েন্সিকে মানে ওমেগাকে, ওমেগা মানে আমাদের কত থাকে ইউনিট আর রেডিয়ান পার সেকেন্ড। তো সেখান থেকে শুরুতে 0 তারপরেতে বাড়তে বাড়তে কি কি হলো ম্যাক্সিমাম হলো, তারপরেতে আবার কি হবে সে কমতে কমতে এসে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এদিকটাতে পেয়ে গেলাম কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালুটাকেই আমরা তো বলি কি পিক ভ্যালু। তাহলে আমি এখানটাতে লিখে রাখছি কি পিক ভ্যালু অফ কারেন্ট। ওকে তাহলে দেখে নিলাম কি যে দেখ সার্কিটেতে একটা কন্ডিশন এসছে যখন কারেন্টটা ম্যাক্সিমাম এবং সেই ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্টটা কতখানি এখানটাতে সেটা পেয়েছি দেখ না Vm/R। এটা রিচ করেছে কখন যখন ফ্রিকোয়েন্সিটা আছে কি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট। আর দেখ একটা কথা আমি তোদেরকে শিখিয়ে দিলাম যে দেখ সার্কিটটা আমাদের কখন ইন্ডাকটিভ হয় যখন আমি তোদের শিখিয়েছি কি এক্সএল ইজ গ্রেটার দ্যান এক্সসি হয়। ওকে তাহলে এক্সএল ইজ গ্রেটার দ্যান এক্সসি হলে আমাদের কি আসছে সার্কিটটা হচ্ছে ইন্ডাকটিভ। এবার এখান থেকে জাস্ট রিয়েলাইজ কর এক্সএল মানে কত ওমেগা এল, সেটা কতখানি গ্রেটার দ্যান হতে হবে 1/ওমেগা সি। মানে তুই এখান থেকে বুঝতে পারবি ওমেগা তোর হতে হবে কি মানে ওমেগা স্কোয়ার হতে হবে কি গ্রেটার দ্যান 1/LC। এবার দেখ 1/LC সেটা মানেই আমি কত শিখেছি, সেটা মানেই আমি শিখেছি হচ্ছে দেখ আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি মানে ওমেগা নটের স্কোয়ার সেটা ইকুয়াল টু কত আসবে 1/LC। মানে আমি এখান থেকে এটা লিখতে পারবো ওমেগা স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ওমেগা নটের স্কোয়ার। মানে বেসিক্যালি আমি এখান থেকে বলতে পারবো কি যদি কখনো ফ্রিকোয়েন্সিটা হয় কি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির থেকে বেশি তখন সার্কিটটা কি হয়ে যাবে ইন্ডাকটিভ। মানে এই দিকের এই ওমেগা নটের পরবর্তী এই দিকের ঘটনাটা কোথায় আমাদের এই দিকের পার্টটা সার্কিটটার বিহেভিয়ার কি থাকবে, সার্কিটটার বিহেভিয়ার থাকবে ইন্ডাকটিভ। কেন না এই দিকটাতে হয়ে গেছে কি ওমেগা ইজ গ্রেটার দ্যান ওমেগা নট। তাহলে দেখ ওমেগা ইকুয়াল টু ওমেগা নট এর সার্কিট রেজিস্টিভ, এদিকটাতে ইন্ডাকটিভ, তাহলে বাকি পার্টটাতে কি থাকবে নিশ্চয়ই সেটা ক্যাপাসিটিভ থাকবে। তাহলে আমি বলে দিচ্ছি এই দিকটাতে মানে যখন ফ্রিকোয়েন্সিটা হবে কি ওমেগা নটের থেকে কম তখন সার্কিটটা কি হবে ক্যাপাসিটিভ। তাহলে আমাদের এখান থেকে লিখে রাখলাম কি সার্কিট উইল বি ক্যাপাসিটিভ কখন যখন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির থেকে কম। তাহলে আমি এখান থেকে শিখিয়ে রাখলাম কি দেখ তো সার্কিট উইল
ক্যাপাসিটিভ কখন, যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা হয় কি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির থেকে। ওকে, তাহলে আমাদের এই গ্রাফের লেফট সাইডের পার্টটা আসবে কি আমাদের ক্যাপাসিটিভ। তাহলে এই কথাটাকে কিন্তু আমি তোদেরকে শিখিয়ে দিলাম। এবারেতে আমাকে এখান থেকে কয়েকটা অঙ্ক করার জন্য আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে লিখে দেবো, তোরা নোট করে নিবি। কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে লিখে দেবো, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট ফর নিউমেরিক্যালস, তাহলে আরো তোদের কাছে সেটা রেলিভেন্ট হয়ে যাবে। তো সেই পয়েন্টটাকে আমি একটু লিখে দিই। কি আসছে দেখো, সাম ইম্পর্টেন্ট পয়েন্টস। কিসের জন্য? নিউমেরিক্যালস ফর নিউমেরিক্যালস। হ্যাঁ, আমি এখানেতে যেগুলো লেখাবো সেগুলো সবই হচ্ছে কি রেজোন্যান্স রিলেটেড। একটা জায়গায় লেখা থাকলে তোদের কিন্তু কথাগুলো করতে সুবিধা হবে, তাই আমি এখান থেকে একটা জায়গায় তোদের জন্য নিয়ে আসছি। গুরুত্ব দিয়ে করবি, তোদের জন্য অনেক ঘেটে ঘেটে সাজিয়ে নিয়ে আসা, তো সেটা একটুখানি করবি। পুরো ঘটনাটাই কিন্তু রেজোন্যান্স রিলেটেড। তাহলে আমি এখান থেকে একটা কথা লিখে রাখি, আমাদের অ্যাট রেজোন্যান্স। অ্যাট রেজোন্যান্স ফার্স্ট আমি শিখে নিয়েছি কি 1 নম্বর পয়েন্ট হিসাবে কি হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কার সাথে সমান হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সাথে সমান। তাহলে 1 নম্বর পয়েন্ট এটা বারবার দরকার পড়বে। 2 নম্বর পয়েন্ট তোদের কি শিখিয়ে দিয়েছি, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, তার ভ্যালু কত আসবে আমরা ডিসকাশন করেছি, সেটা আসবে দেখ √1/LC। আচ্ছা, এখানটা থেকে আমরা আরো একটাতে শিখেছি, এখান থেকে ভোল্টেজ আর কারেন্ট কি থাকে, সেম ফেজে থাকে। তাহলে আমরা বলছি কি ভোল্টেজ এন্ড কারেন্ট আর অ্যাট সেম ফেজ, কোথায় না রেজোন্যান্সের সময়। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এগুলো থেকে কিন্তু এমসিকিউ হয়ে বেরিয়ে যাওয়ার চান্সেস প্রচুর আছে। আমরা এখান থেকে শিখলাম কি সার্কিটের যে ইম্পিডেন্স হয় সেই ইম্পিডেন্সের ভ্যালুটা কত হয়ে যায় রেজোন্যান্সের সময়, শুধু রেজিস্ট্যান্সের কারণে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ বাদ দিচ্ছে, এটাই কি সার্কিটের সর্বনিম্ন রেজিস্ট্যান্স। তাহলে এটাই হয়ে গেল কি জেড মিনিমাম। তাহলে জেড যদি মিনিমাম হয় নিশ্চয়ই বলতে পারবো কি এখান থেকে কারেন্টের ভ্যালুটা কি আসবে, কারেন্ট আমাদের ম্যাক্সিমাম আসবে। তাহলে 5 নম্বর পয়েন্ট হিসেবে আমি বলবো কি এই রেজোন্যান্সের সময় আমাদের পিক ভ্যালু অফ কারেন্ট বা আই ইজ ম্যাক্সিমাম, এবং সেই ম্যাক্সিমামের ভ্যালু কত আসবে নিশ্চয়ই তোদের শেখাতে পেরেছি। আই এর ভ্যালু কত হয় Vm/mod z, এখানেতে জেড এর ভ্যালু কত আর, তাহলে এখানেতে যে ম্যাক্সিমাম কারেন্টটা হবে না তার ভ্যালু কত পেয়ে যাব Vm/R। তাই নিশ্চয়ই কারোর কোনো সমস্যা রাখলাম না। আচ্ছা, রেজোন্যান্সের সময় কিন্তু আমাদের ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এখানেতে আমাদের কোন এলিমেন্টটা এফেক্টিভ এলিমেন্ট, এফেক্টিভ এলিমেন্ট কিন্তু শুধুমাত্র হচ্ছে কি আমাদের রেজিস্টর। তাহলে আমরা বলছি কি হিয়ার মানে রেজোন্যান্সের সময় অনলি এফেক্টিভ এলিমেন্ট, অনলি এফেক্টিভ এলিমেন্ট সেটা থেকে আমাদের শিখে নিয়েছি রেজিস্ট্যান্স, আর কিন্তু কেউ সেখানটাতে এফেক্টিভ এলিমেন্ট নেই। হলো? আচ্ছা, এই রেজোন্যান্সের সময়তে আমাদের আরো একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কত আছে। আমি আগের ক্লাসে তোদের ডিসকাশন করেছি পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা কি ছিল, যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের মধ্যে জেড আর আর যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল জেড মানে ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স এর মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় তাকে আমাদের বলা হয় কি আমাদের এই পাওয়ার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফাই। আর সেই ফাইটার যে আমাদের কস ফাই, তাই না, সেই ফাইটার যে আমাদের কস ফাই, সেই কস ফাইটাকেই আমরা বলছি কি পাওয়ার ফ্যাক্টর। তো সেই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু আমাদের কত হয় নিশ্চয়ই আমি বলতে পারবো, দেখ cos phi ইকুয়াল টু কত আছে r/z। তাহলে রেজোন্যান্সের সময় কি হয়ে যায় z ইকুয়াল টু r হয়ে যায়, মানে আমি লিখবো কত r/r। তাহলে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কত হয়ে যায় 1। তাহলে রেজোন্যান্সের সময় পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কত হয় না পরিষ্কারভাবে বলে রাখলাম, সেটা আসছে কিন্তু 1। ওকে, আচ্ছা
তাহলে আমাদেরকে যদি কখনো বের করতে বলে যে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত আসবে, ওকে, তাহলে সেটা আমাদের বের করতে বলতে গেলে কি করতে হবে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স, মানে আমাদের যেটাকে বলবো কি এতে আমরা মেজার করছি, আমাদের কি বলে ভোল্ট মিটারেতে মেজার করছি, তার ভ্যালুটা কত থাকবে না আমাদের সবসময়তে আই আর এম এস ইন্টু আর, ওকে, সেটা হয়ে যাবে কি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স। রেজোন্যান্সের সময়তে এই ভোল্টেজটা কি হয় পুরোপুরি সাপ্লাই ভোল্টেজের সাথে সেম হয়, তাহলে এটা ইকুয়াল টু আসবে কি আমাদের সাপ্লাই ভোল্টেজ, ওকে। যদি আমাদের কখনো কেউ বের করে কি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আমাদের বলছে কি ইন্ডাক্টর, ওকে, তাহলে সেটার কথা আমাদের বের করতে বললে কি আসবে দেখতো ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, ভোল্টেজ তো থাকবে কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল আউট করছে সেটা আমাদের অন্য প্রশ্ন, তাহলে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর কত থাকবে, তার ভ্যালু থাকবে কিন্তু এটা আইআরএমএস ইনটু তোর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ওকে, তাহলে এটা আসবে কি ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, হলো। আচ্ছা, এরপরের কথায় যাই, এরপরের কথাটা কি আসছে দেখতো, যে যদি আমাকে বের করতে বলে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিট্যান্স বা ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, তার ভ্যালুটা কত আসবে, সেটা আসছে এরকম দেখ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, তার ভ্যালু যদি আমাকে ক্যালকুলেট করতে দেয় সেটার ভ্যালু তো আমাদের ইন্ডাকটিভ ভোল্টেজের সাথে সমান আসবে, কিন্তু আমাদের লিখতে গেলে কি লিখতে হবে আইআরএমএস ইনটু এক্সসি, ওকে, অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে রেডি রাখতে হবে। এবারেতে দেখ আমাদের এই ঘটনার সঙ্গে আমাদের এই আলোচনার সময় আমরা একটা দেখতে পাচ্ছি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা ম্যাক্সিমাম হয়েছে, ওকে, যেহেতু কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যায় তাই এখানেতে আমরা বলতে পারি কি এই সার্কিটটা আমাদের একটা নাম আছে, কেন বলা হয় তার এক্সপ্লেনেশনে যাব না, আমরা একটা কথা খালি বলে রাখি এখানে তো আমাদের সিরিজ রেজোন্যান্সটাকে আমাদের বলা হয় কি অ্যাকসেপ্টর সার্কিট, কেন অ্যাকসেপ্টর সার্কিট বলে না কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যায় বলে, এর থেকে বেশি তোদের আর আমাদের আলোচনা করতে হবে না, কেননা সেখান থেকে টিউনিং ফিউনিং এর কনসেপ্ট আছে যেটা তোদের রিলেভেন্ট নয়, তাহলে সিরিজ রেজোন্যান্সকে আমাদের আরো একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি দেখতো অ্যাকসেপ্টর সার্কিট, তাহলে এই পয়েন্টগুলোকে তোদের আমি নোট করিয়ে দিলাম, তোরা কিন্তু এখানটা থেকে ঘটনাগুলোকে সমস্ত ঘটনাগুলোকে একসাথে রেডি করে ফেলবি। আচ্ছা, এবারে দেখ আমাদের এখান থেকে এটা পড়তে গেলে আরো একটা টার্ম শিখে রাখতে হয়, যেটা হচ্ছে কি কিউ ফ্যাক্টর, কিউ, এখানে কিউ পুরো কথাটা আসছে কি কোয়ালিটি, তাই এখান থেকে এটাকে বলা হয় কি কোয়ালিটি ফ্যাক্টর, তো এই কোয়ালিটি ফ্যাক্টর এটা দিয়ে আমাদের কি বোঝায় না সার্কিটটা কতটাখানি শার্প, শার্প বলতে আমি কি বোঝাতে চাইছি, দেখ আমি দেখালাম কি রেজোন্যান্সের সময়তে কারেন্টের যে গ্রাফটা আছে এই গ্রাফটা, এখানেতে কিউ ফ্যাক্টর দিয়ে বোঝাই কি এখানেতে এই গ্রাফটা কতটা ছুঁচা, মানে কতটা মাথার কাছটাতে সরু, সেই জিনিসটাকে আমি বোঝানোর জন্য কাকে ব্যবহার করি না আমি এই একটা টার্মকে ব্যবহার করি, যে টার্মটা হচ্ছে কি কিউ ফ্যাক্টর, ওকে, তাহলে কিউ ফ্যাক্টর এটা আমাদের কি ইন্ডিকেট করার কাজে ব্যবহার করা হয়, শার্পনেস অফ দা আমাদের ওই গ্রাফ, কোন গ্রাফটা না আমাদের যে ওই কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফটাকে, ওকে, হ্যাঁ এটার আরো সিগনিফিকেন্স আছে, সেই সিগনিফিকেন্স এখন তোরা পড়ার যোগ্য হয়ে উঠিসনি, তো সেটাকে তোদের মাথায় নিতে হবে না, এটাকে দিয়ে আমাদের তাহলে কি ইন্ডিকেট করা হয় এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি টু ফাইন্ড আউট দ্য শার্পনেস অফ দা আমাদের গ্রাফ, ওকে, তাহলে এখান থেকে আমি যেটাকে বললাম সেটা আসছে কি দেখো কেন ইউজ করি, ইউজ টু ফাইন্ড কি, সেটা আসছে দেখ সেটা হচ্ছে আমাদের শার্পনেস, কার শার্পনেস না শার্পনেস অফ দ্য গ্রাফ, কি গ্রাফ না সেটা হচ্ছে ওই কারেন্ট
ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ। কিউ ফ্যাক্টর বেশি হলে গ্রাফটা বেশি শার্প হবে, মানে গ্রাফটা বেশি সুচালো। হলো। আচ্ছা, ম্যাথমেটিক্যালি এটাকে মনে রাখার জন্য আমাদেরকে কিরকম ভাবে মনে রাখতে হয় সেটা হচ্ছে কি, ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ডিভাইডেড বাই ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স। কখন না, অ্যাট রেজোন্যান্স কন্ডিশন। ওকে, তাহলে এটাকে আমাদের মনে রাখতে হবে কি, যে কিউ ফ্যাক্টরকে কিরকম ভাবে ডিফাইন করা হয় কার ক্ষেত্রে, সেটাও আগে আমরা ক্লিয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে কি, দেখ, ইন সিরিজ এলসিআর সার্কিট, ইন সিরিজ এলসিআর সার্কিট কিউ ফ্যাক্টরকে কিরকম ভাবে ডিফাইন করা হয় না, সেটাকে ডিফাইন করা হয় এরকম ভাবে, ইট ইজ দ্য রেশিও, it is the ratio of voltage across inductor, okay, মানে VL and voltage across resistance কখন না, at resonance। ওকে, তাহলে সেটাকে আমাকে ম্যাথমেটিক্যালি লিখতে গেলে কি লিখবো, দেখ সিম্পল টার্মে লিখতে পারবো কিউ ইকুয়াল টু কত পাচ্ছি, রাখতো VL বাই VR। তোদের শিখিয়েছি VL মানে কত হয় I ইন্টু XL, VR মানে কত হয় I ইন্টু R। তাহলে I কেটে গেলে আমাদের সেটা কতখানি পেয়ে যাচ্ছে XL বাই R। XL সেটাকে আমি কত শিখেছি, ওমেগা L বাই R, তাই তো। তাহলে আমাদের শিখে নিলাম কি, কোয়ালিটি ফ্যাক্টর তার ভ্যালু কত পাচ্ছে, ওমেগা L বাই R। এবারে দেখ, আমি একটুখানি যদি তর্কের খাতিরে বলি যে রেজোন্যান্সে কি হয়, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর আর ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর তো আমাদের সেম হয়। তাহলে সেই আলোচনা করতে গেলে আমরা এখান থেকে কিসের কথা বলতে পারবো, দেখ না, সিম্পল ভাবেই বলতে পারবো। দেখ কিউ ইকুয়াল টু, তাহলে বলবো কত, ভিএল এর বদলে, যেহেতু ভোল্টেজটা সেম, ভিএল এর বদলে আমি কি লিখবো, ভিসি বাই ভিআর। ভিসি মানে কত লিখতে পাচ্ছি, আই এক্সসি ডিভাইডেড বাই কত, আই আর। তাহলে আই কেটে গেল, এক্সসি, এক্সসি মানে কত শিখেছি, 1 বাই ওমেগা সি। তাহলে এখান থেকে পুরো কতটাকে বসিয়ে দিলে কত পেয়ে যাচ্ছি, 1 বাই ওমেগা আর সি। হ্যাঁ, একটা কথা কিন্তু, এখানে যখন আমি এক্সেল বসাচ্ছি আমি বসিয়েছি কি, এটা রেজোন্যান্সে বলেছি, তাহলে এটাকে ওমেগাটাকে আমাদের লেখা উচিত কত, ওমেগা নট, তাই না। ঠিক একই রকম ভাবে আমি যখন এখানটাতে বলছি এক্সসি, তাহলে এটাকে লেখা উচিত কত, 1 বাই ওমেগা নট সি। কেননা আমাদের রেজোন্যান্সে বলতে হচ্ছে, তাহলে এই ঘটনাটাকে কিন্তু আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, বা কথাটাকে আমাদের একদম পরিষ্কার রাখতে হবে। আবার দেখ, আমি শিখেছি কি, রেজোন্যান্সের সময় তোদেরকে শিখিয়েছি ওমেগা নট ইকুয়াল টু কত হয়, 1 বাই রুট ওভার অফ এল, তাই না। তাহলে যদি আমি এই ওমেগা নটের ভ্যালুটা এখানটাতে কোথাও রিপ্লেস করি, আমি এখানটাতেই রিপ্লেস করছি, দেখ না কি ঘটনাটা ঘটাতে পারি। দেখ ওমেগা নটের ভ্যালু 1 বাই রুট ওভার অফ এলসি, তাহলে 1 বাই ওমেগা নট মানে কত আসবে, রুট ওভার এলসি বাই নিচে কত পাচ্ছি, 1 বাই আরসি। তাহলে একটা সি উপরে রুটের ভেতরেতে কেটে গেলে আমাদের এখান থেকে ঘটনাটা কত আসবে, 1 বাই আর রুট ওভার অফ এল বাই সি। ওকে, তাহলে এই ঘটনাটা কিন্তু আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সময় এরকম ভাবে লিখে দিতে পারবো। ওকে, আর ওই পয়েন্টটা তোদের মাথার মধ্যে রাখবি যে যত আমাদের কিউ এর ভ্যালুটা হাই হবে তত সার্কিটটা বেশি শার্প হবে। ওকে, তাহলে এটাও আমি এখানটা থেকে আরো একবার জাস্ট তোদের মনে করিয়ে দেওয়ার জন্য লিখে দিই, সেটা হচ্ছে কি, সার্কিট ইজ শার্প কখন না, যেটা বলবো কি, ইফ কিউ ইজ মোর। তাহলে কিউ এর ভ্যালু বেশি হলে সার্কিটটা কি আসবে, বেশি শার্প। তাহলে এই কথাটাকে তোদের শিখিয়ে দিলাম, সেটাকে কিন্তু তোরা প্রত্যেকেতে দেখে নিবি। এবারেতে আমরা এখান থেকে কিছু কথা শিখবো তোদের সাথে। কিরকম ভাবে কথা শিখবো না, পাওয়ার রিলেটেড কিছু কিছু কথা শিখবো। পাওয়ার রিলেটেড কি কি কথা শিখবো, দেখ আমি এখান থেকে এই কথাটা বলছি, আমরা একটু অ্যাভারেজ পাওয়ারের কথাটাই শিখে নিই না। অ্যাভারেজ পাওয়ার কি শিখেছি বলতো, অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা তোদের সাথে আমি একটু আগে ডিসকাশন করেছি, মানে আমি জাস্ট পাওয়ার রিভিজিটেড, আমরা আগের ডিসকাশন করেছি, তাহলে আমাদের সেখান থেকে পাওয়ার রিক্যাপ করছি, রিক্যাপ অফ পাওয়ার বা রিভিজিট ইউর নলেজ অফ পাওয়ার, রিভিজিট ইউর নলেজ। কেন, কি, কিসের জন্য, সেটা
আমি অ্যাভারেজ পাওয়ারটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম, তাহলে আমি অ্যাভারেজ পাওয়ারের কনসেপ্টটাকে এখানটাতে লিখছি। অ্যাভারেজ পাওয়ারের কনসেপ্ট আমি কত লিখিয়েছিলাম মনে করে দেখ, লিখিয়েছিলাম দেখ ভিআরএমএস, আমি লিখিয়েছিলাম কত দেখ আইআরএমএস, আর লিখিয়েছিলাম কত দেখ তো কস অফ ফাই, তাই না? এই ঘটনাটাকে তোদের সাথে আমি লিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবারে দেখ, যদি এই কথাটাকে তোদের সাথে আমি লিখিয়ে দিয়ে থাকি, তোরা নিশ্চয়ই একটা ব্যাপারেতে আমার সাথে পরিষ্কার বা একমত হবি। তোদের এখান থেকে আমি লিখিয়ে দিয়েছিলাম কত আইআরএমএস মানে কত লিখিয়েছিলাম ভিআরএমএস বাই জেড, তাই না? তাহলে আইআরএমএস মানে যদি লিখি ভিআরএমএস বাই জেড, আচ্ছা আরএমএসটাকে আরএমএস না লিখে সাফিক্সে যদি ভি লিখে দেওয়া হয় সেটাকেও কিন্তু বোঝায় কি আরএমএস। ওকে, তাহলে বারবার আমার আরএমএস লিখতে একটুখানি বড় হয়ে যাচ্ছে ঘটনাটা, আমি ছোটভাবে লেখার জন্য এটাকে আমি ভি দিয়ে লিখছি। তাহলে আমি এখান থেকে বলতে পারবো দেখ তো ভি মানে আরএমএস ভ্যালু। ওকে, আমাদের আইআরএমএস মানে কত লিখবো, তাহলে ভি বাই জেড, তাহলে আমাদের এখান থেকে কত এসে যাবে ভি ভি বাই জেড। আবার দেখ cos 5 মানে আমি সেটাও শিখিয়েছিলাম কত আর বাই জেড। তাহলে বেসিক্যালি আমি এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে কি দেখ তো, এখান থেকে পাচ্ছি কি ভি আরএমএস এর স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার। জেড স্কোয়ার মানে কত আছে নিশ্চয়ই তোদের মাথায় আছে, সেটা আছে কত আর স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে কত লিখতে পারবো ওমেগা এল মাইনাস ওমেগা সি তার স্কোয়ার, তাই না? সেটাই তো জেড স্কোয়ারের ভ্যালু। সেটাকে কাকে দিয়ে মাল্টিপ্লাই করছি, সেটাকে মাল্টিপ্লাই করছি হচ্ছে আমি দেখ না রেজিস্ট্যান্সকে দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই তো? নিশ্চয়ই এটুকুনি কথা সবাই বুঝতে পেরেছিস, আমাকে এখানটাতে নিশ্চয়ই আমাকে কিছু শেখাতে হবে না। এবারে তো দেখ আরো একটা কথা যদি বলি, দেখ আরএমএস ভোল্টেজ বলে আমরা পাই কি ম্যাক্সিমাম বাই √2। তাহলে আরএমএস ভোল্টেজ বলতে গেলে আমি কি লিখতে পারি ভিএম বাই √2। তাহলে আমি এখান থেকে এটুকুনি কথা লিখতে পারি, ওপরটাতে পেয়ে যাব কতখানি ভিএম বাই √2, তাহলে ভিএম এর স্কোয়ার বাই √2, √2 এর স্কোয়ার মানে কত 2, তাহলে ওপরটাতে পেয়ে যাচ্ছি কত ভিএম স্কোয়ার, আর নিচে আমি কতখানি লিখে দিতে পারছি 2 ইন্টু লিখতে পারবো কত দেখ না আর স্কোয়ার প্লাস এখান থেকে পাচ্ছি কত ওমেগা এল মাইনাস ওমেগা সি তার স্কোয়ার। তাহলে এখানটা থেকে ওই কথাগুলো আমাদের নিশ্চয়ই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কি কি কথাগুলো পরিষ্কার হয়ে যাবে সেটা কি কি দেখ, যদি কখনো এরকম হয় ওমেগা এল ইকুয়াল টু ওমেগা সি হয়, আচ্ছা আমরা এরকম ভাবেই দেখি, যদি কখনো এরকম হয় যে ওমেগা ইকুয়াল টু 0, ওমেগা 0 মানে কি 1 বাই ওমেগা ইকুয়াল টু কত ইনফিনিটি, নিচে ইনফিনিটি, তার মানে নিচে ইনফিনিটি মানে আমাদের কি এসে যাবে ইনফিনিটি স্কোয়ার। বোঝাতে পারছি তো দেখ, এখান থেকে 1 বাই 0 মানে কত ইনফিনিটি, ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি কত 0। তাহলে আমাদের ওমেগা ইকুয়াল টু 0 হলে আমরা সেখান থেকে শিখে নিলাম কি তার যে অ্যাভারেজ পাওয়ার আসবে তার ভ্যালু কত পেয়ে যাবে 0। সিমিলারলি দেখ যদি আমি শেখাতে পারি ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে ওমেগা ইনফিনিটি হলে এটার ভ্যালু ইনফিনিটি, তাহলে ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কত 0। তাহলে ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি হলেও আমরা পেয়ে যাব কতখানি অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু পেয়ে যাব 0। আর কি যদি আমাদের কি হয় ওমেগা ইকুয়াল টু ওমেগা নট হয়, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মানে কি এক্সএল ইকুয়াল টু এক্সি, মানে এই পার্টটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করবে, পড়ে থাকবে কতখানি পড়ে থাকবে হচ্ছে এখান থেকে আর স্কোয়ারের পার্টটা পড়ে থাকবে। অর্থাৎ সেই পরিস্থিতিতে আমি লিখতে পারবো কি দেখ না, সেই পরিস্থিতিতে আমি লিখতে পারবো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আমাদের অ্যাভারেজ পাওয়ার কত যাবে ভিএম স্কোয়ার, আর নিচে কি পড়ে থাকছে শুধু আর স্কোয়ার পড়ে থাকছে মানে লিখবো কত 2 ইন্টু আর স্কোয়ার, একটার কেটে গেল গেলে আমি লিখতে পারবো কত ভিএম স্কোয়ার বাই 2r, তাই না? তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আমাদের যে পাওয়ার হবে সেটার ভ্যালু কত পেয়ে গেলাম ভিএম স্কোয়ার বাই 2r। এবং এখান থেকেও একটা কথা তোদের সাথে পরিষ্কার আলোচনা হলো, দেখ ওমেগা 0 হলে পাওয়ার 0, ইনফিনিটিতে 0, মাঝে পাওয়ারটা হচ্ছে কি তার ম্যাক্সিমাম, অবশ্যই এটা ম্যাক্সিমাম পাওয়ার, কারণ আমাদের নিচেতে ডিনোমিনেটরে তো এটাই সর্বনিম্ন ভ্যালু, কারণ ওমেগা এল মাইনাস ওমেগা সি এর কিছু ভ্যালু থাকলে ডিনোমিনেটর বাড়বে মানে কি পাওয়ার কমবে। তাহলে ওই দিকের পার্টটা যখন 0 হবে অর্থাৎ এই পার্টটা 0 হবে, ডিনোমিনেটর সব থেকে কম, ডিনোমিনেটর সব থেকে কম মানে কি পাওয়ার সব থেকে বেশি। তাই যদি আমাদের এখানটা থেকে কোথাও একটা ওই গ্রাফ ড্র করা হয় কার না, সেটা আসছে ওই আমাদের পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফ, মানে কি ওই এফেক্টিভ পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফ, সেই গ্রাফটা আমাদের কি চলে আসবে ওই আগের গ্রাফটার মতো কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফের মতো। তাহলে এই দিকটাতে নিয়ে নিচ্ছে কাকে পাওয়ার, হলো এই দিকটাতে নিয়ে নিচ্ছি কাকে ফ্রিকোয়েন্সি।
ফ্রিকোয়েন্সি মানে আমি এখানে তো ওমেগা দিচ্ছি। তাহলে সেখানে তো দেখলাম দেখ ওমেগা 0 হলে কি ছিল, পাওয়ার 0। যত বাড়ালাম আস্তে আস্তে গিয়ে সেটা ম্যাক্সিমাম হলো, তারপরে থেকে আবার সেটা গিয়ে কি হলো, 0 হয়ে গেল। তাহলে এই যে করসপন্ডিং গ্রাফটা, এটা হয়ে গেল কি পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আমি বলবো কি ম্যাক্সিমাম পাওয়ার, এবং সেই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কত শিখে নিয়েছি, Vm²/2r। এর করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি তোদের নিশ্চয়ই আমি শেখাতে পেরেছি, এটার ভ্যালু কত হয়, ওমেগা নটের সাথে সমান। তাহলে দেখ ম্যাক্সিমাম ভ্যালু অফ পাওয়ার কখন আসে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আসে। কিন্তু আমি এখান থেকে একটা তো কাজ করতে পারি, ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক পাওয়ারের কথা চিন্তা করতে পারি। তাহলে দেখ এখানটা যদি ম্যাক্সিমাম হয় তার অর্ধেক কোথায় আসবে, এরকম কোনো একটা জায়গাতে আসবে। তাহলে ম্যাক্সিমামের অর্ধেক সেখানটা থেকে যদি আমি একটা কি করি, দেখ একটা ছোট্ট কাজ করছি, একটা স্ট্রেট লাইন ড্র করছি। তাহলে এই গ্রাফটাতে সে কি করবে, দুটো জায়গায় কাট করবে। তাহলে দেখ ম্যাক্সিমামের অর্ধেক পাওয়ারের করসপন্ডিং কিন্তু দুটো ফ্রিকোয়েন্সি থাকছে। ওকে, সেখানে তো একটা ফ্রিকোয়েন্সি কোনটা দেখতো, একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা, আরেকটা দেখ আরেকটার ফ্রিকোয়েন্সি করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কত, এই ফ্রিকোয়েন্সিটা। এটাকে আমাদের ওমেগা এইচ দিয়ে ডিফাইন করা হয়, এটাকে আমাদের ডিফাইন করা হয় কি দিয়ে, ওমেগা এল দিয়ে ডিফাইন করা হয়। তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক পাওয়ার যে ফ্রিকোয়েন্সি হয় সেটাকে দুটো ফ্রিকোয়েন্সি দিয়ে ডিফাইন করা হয়েছে, একটা ওমেগা এইচ আর একটা ওমেগা এল। তাহলে এই দুটোকে বলা হয় কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি তাহলে ডিফাইন করতে গেলে কি রকম ভাবে বলবো, ফ্রিকোয়েন্সি at which average power consumed in the circuit is maximum that of the total power consumed. ওকে, তাহলে আমি এখান থেকে লিখবো কি the frequency at which, ওকে কি লিখলাম, যে average power consumed in the circuit, average power consumed in the circuit, average power consumed in the circuit is half, কার না সেটার কথা নিশ্চয়ই তোদের শিখিয়েছি, is half the maximum average power. Okay, is half in the circuit is half into maximum average power, maximum average power. ওকে, তাহলে সেই ফ্রিকোয়েন্সি গুলোকে আমাদের বলা হয় কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। দুটো ফ্রিকোয়েন্সি পেয়েছি এখানেতে, দুটো ফ্রিকোয়েন্সি কি কি পেয়েছি, একটা ওমেগা এইচ আর একটা ওমেগা এল। এখানেতে ওমেগা এইচ একে বলা হয় কি দেখ আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি হলো। আর দেখ এখানেতে আরো একটা পার্ট পেয়েছি, সেটা হচ্ছে কি দেখতো ওমেগা এল। এই ওমেগা এলটাকে বলা হয় কি লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে দুটো ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি দুটোতে আমাদের কি হয়, পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক হয়ে যায়, তাই তো। তো ঠিক আছে, আমাদের যে অ্যাভারেজ পাওয়ার কনজিউম হয় তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত শিখেছি, না তার করসপন্ডিং তার ভ্যালু কত শিখেছি, এই ভ্যালুটা শিখেছি। এটা কি আসবে আমাদের এই দুটো ফ্রিকোয়েন্সি অর্থাৎ ওমেগা এইচ বল বা ওমেগা এল বল, তখন এটা আসবে কি ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক। মানে এই ফ্রিকোয়েন্সি বল বা এই ফ্রিকোয়েন্সি বল, তখন এই যে পাওয়ারটা সেটা আসবে কি ম্যাক্সিমামটার অর্ধেক। মানে আমি এখান থেকে কেমন ভাবে লিখতে পারবো, আমাদের দেখ ওই যে অ্যাভারেজ পাওয়ার কনজিউমটা হচ্ছিল, তাহলে কখন অ্যাট ওমেগা এইচ, ওমেগাটা আপারটা আর আরেকটা আসছে কি ওমেগা এল। আমাদের ওই যে পাওয়ার কনজিউমটা হচ্ছিল, সেই পাওয়ার কনজিউমের ফর্মুলাটা আমি কত লিখেছিলাম মনে কর, Vm²R, নিচে ছিল কত 2 ইন্টু এই ঘটনাটা, আমি লিখে দিচ্ছি দেখতো, Vm²R নিচে লিখে দিচ্ছি এই ঘটনাটা 2 ইন্টু এখানটাতে কত ছিল R² প্লাস আমাদের কত লিখেছিলাম মনে কর ওমেগা এল মাইনাস 1/ωc। এখানে তো ওমেগার জায়গায় একবার ওমেগা এইচ বসাতে পারি, একবার ওমেগা এল বসাতে পারি। সেটা কার সাথে সমান হয়েছিল, না হাফ অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম, হাফ
অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার কনজিউমড। ম্যাক্সিমাম পাওয়ার কনজিউমড কত হয় তোদের শেখালাম, সেটা আসছে দেখ না ভিএম স্কোয়ার বাই 2r। তাহলে তার হাফ, মানে আমাকে এখান থেকে লিখতে হবে কতখানি, আমাকে লিখতে হবে হাফ ইন্টু তোর ভিএম স্কোয়ার বাই 2r, তাই না? এই ঘটনাটা পেয়ে যাচ্ছে। তাহলে দুটো দিক থেকে আমাদের কি কি জিনিসকে কাটতে পারবো একবার দেখতো। প্রথম কথা, আমি দুটো জিনিসকে কাটতে পারবো হচ্ছে এই পার্টটা, ভিএম স্কোয়ার দিয়ে কেটে, এখানে 2 এখানে 2 দিয়ে কেটে ক্রস মাল্টিপ্লিকেশন কর না। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পেয়ে যাবি দেখ না, 2r স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাব, r স্কোয়ার প্লাস আমি এখান থেকে পাবো তো ওমেগা এল মাইনাস 1/ωc স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমাদের দেখ একটা আর স্কোয়ার যদি ওদিকটাতে চলে যায় তাহলে বাদ পড়ে যাবে, বাদ পড়ে গেলে আমাদের এখান থেকে কত চলে আসছে, আর স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো কত, ওমেগা এল মাইনাস 1/ωc স্কোয়ার। তাহলে দেখ আমি এখান থেকে যদি স্কোয়ার রুট করি আমি একটা কথা পেয়ে যাবো, ওমেগা এল মাইনাস 1/ωc ইকুয়াল টু কত পাবো, প্লাস মাইনাস আর। আমি যদি একবার আর এর ভ্যালুটাকে প্লাস নিয়ে কাজ করি তখন একটা ফ্রিকোয়েন্সি পাবো, আর একবার যদি সেটাকে মাইনাস নিয়ে কাজ করি সেটাতে আমি আরো একটা ফ্রিকোয়েন্সি পাবো। তো এবারেতে প্রশ্ন হচ্ছে আমি যদি দুটোকে দুটো নিয়ে কাজ করি তাহলে তো আমি দুটো ফ্রিকোয়েন্সি পাবো। সেই দুটো ফ্রিকোয়েন্সি আমি আর করে দেখাচ্ছি না, তোরা এখান থেকে শ্রীধরাচার্যর ফর্মুলা অ্যাপ্লাই করে তোরা করে দেখে দিবি, একবার প্লাস আর নিবি একবার মাইনাস আর নিবি, নিলে কিন্তু তোদের ক্যালকুলেশন সেম চলে আসবে। তো যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমি দুটো ফ্রিকোয়েন্সি পাবো, একটা ফ্রিকোয়েন্সিকে আমি বলবো কি আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, আর একটা ফ্রিকোয়েন্সিকে আমি বলবো কি লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। যখন আমি প্লাস নিয়ে কাজ করব, সেই প্লাস নিয়ে কাজ করলে আমাদের যে আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা পাবো তার ভ্যালু কত আসবে, আর তার ভ্যালু আসবে হচ্ছে r/12। ওকে, এখানটাতে থাকবে কি প্লাস, এখানটাতে চলে যাবে কি দেখতো রুট ওভার অফ, ওকে কত চলে যাবে না r/12 এর স্কোয়ার, r/12 এর স্কোয়ার মানে আমাদের এখানটাতে কত চলে আসবে, r²/4l স্কোয়ার প্লাস আমাদের থাকবে কত এখান থেকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি স্কোয়ার, মানে এখানটাতে থাকবে কত হচ্ছে দেখ 1/lc। এবং লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি তার ভ্যালু কত আসবে মাইনাস r/12। এখানটা থেকে বাকি যে টার্মটা থাকে সেই টার্মটা আমাদের চলে যাবে কি সেম, তাহলে সেটাকে চলে যাচ্ছে কত r²/4l স্কোয়ার প্লাস 1/lc। তাহলে এটা হয়ে যাবে কার আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এটা হয়ে যাবে কার দেখ লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির ফর্মুলা হলো। এই যদি আমি আবার এখান থেকে একটা কাজ করি, এই আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটাকে বিয়োগ করি, তাহলে দেখ না এই টার্মটা দুটো থেকেই আছে, সাবট্রাক্ট হতে বেরিয়ে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি r/12 আর মাইনাস অফ মাইনাস মানে এখান থেকে চলে আসবে কতখানি r/12, মানে সেখান থেকে আমি পেয়ে যাব কতখানি r/l। এই যে আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকেই বলা হয় কি আমাদের ব্যান্ড উইথ অফ দ্য সার্কিট। ওকে, এটাকেই তাহলে বলা হয় আমাদের দেখতো ব্যান্ড উইথ অফ দ্য সার্কিট। তাহলে ব্যান্ড উইথ অফ দ্য সার্কিটের ভ্যালু কত পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম হচ্ছে দেখ না r/l। বোঝাতে পারলাম এখান থেকে কি ঘটনাটা আসছে। তাহলে এখান থেকে আমাদের এই ঘটনা চলে গেল। তাহলে এটাকে যদি আমি কিউ ফ্যাক্টরের ফর্মুলাটাতে ইউজ করি কেমন দেখতে লাগবে রে, তাহলে দেখ কিউ ফ্যাক্টরের আমি ফর্মুলা কত শিখিয়েছিলাম, তোদের শিখিয়ে দিয়েছিলাম মনে করে দেখ, কিউ ইকুয়াল টু তোদের লিখিয়েছিলাম কত দেখ ওমেগা নট l/r, তাই না? আবার আমি একটু আগেই তোদের এখান থেকে করে দেখালাম r/l মানে কত আসছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথকে আমরা কি দিয়ে লিখি এরকম ভাবে সংক্ষেপে লিখি BW দিয়ে লিখি। ওকে, তাহলে আমি এখান থেকে পরের পাতাটাতে লিখতে পারবো কি রকম কথা দেখ, এটাতে পেয়ে গেলাম কত ওমেগা নট, এলটাকে জোর করে নিচে নামিয়ে নিয়ে এলাম, তাহলে সেটা পেয়ে যেতাম কত r/l। তাহলে কিউ ফ্যাক্টরের ভ্যালুটা পেয়ে যেতাম কত দেখতো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ সেটাও কিন্তু আমাদের একটা কিউ ফ্যাক্টরের ফর্মুলা। তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি যদি ব্যান্ডউইথ আমাদের বাড়তে থাকে অর্থাৎ ওমেগা এইচ মাইনাস ওমেগা এল এর ডিফারেন্সটা বাড়তে থাকে তখন আমাদের কি হবে যে কিউ ফ্যাক্টর আছে তার ভ্যালুটা আমাদের কিন্তু কমতে থাকবে। আর ব্যান্ডউইথ যদি আমাদের কমতে থাকে অর্থাৎ ডিফারেন্সটা কমতে থাকে তখন কিন্তু আমাদের কিউ ফ্যাক্টর বাড়তে থাকবে। তাহলে ব্যান্ডউইথ কমলে আমাদের কি এসে যাচ্ছে শার্পনেস অফ দ্য সার্কিট উইল ইনক্রিজ। তাহলে ব্যান্ডউইথ কমলে আমাদের কি আসবে শার্পনেস অফ দ্য সার্কিট
will increase. ওকে, এই ঘটনাটাকে কিন্তু তোদেরকে শিখে নিতে হবে। তোদেরকে যথেষ্ট দেরি মানে কি বলবো ডেপথে গিয়ে আমি এটাকে পড়িয়ে রাখলাম, তোরা কিন্তু আমি এক্সপেক্ট করব যথেষ্ট ভালোভাবে তোরা এটাকে কমপ্লিট করে ফেলবি। হলো? আচ্ছা, হয়েছে তো? এরপরেতে আমি আরো একটা কথা তোদেরকে বলে দেবো, সেটা কোথায় দেখ, আমাদের যদি ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ ড্র করি, ওকে, মানে আমি একটা কথা বলছি ভোল্টেজ ভার্সেস কারেন্ট না, আমি একটা ফেজর ড্র করছি, কার ক্ষেত্রে না আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে করে ফেলি না, তাহলে আমি যদি সেটাকে লিখি কি রকম কথা আসছে দেখ, যে দেখ ফেজর কার ক্ষেত্রে না ফর আরএলসি সিরিজ সার্কিট। তো ফেজর বললে আমাদের কি দেখেছিলাম দেখ, তোদের শিখেছিলাম সিরিজের ক্ষেত্রে বেসিক ক্ষেত্রে কি রাখতে হয়, আমাদের এই বেস বরাবর পার্টটাকে রাখতে হয় কাকে, কারেন্টকে। তাহলে এই দিকটাতে আমি দিয়ে দিলাম কাকে, কারেন্ট, তার মানে এই দিকটাতে আমাদের চলে যাচ্ছে কত, আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি। আমি তো জানি না সেটা প্লাস হবে কি মাইনাস হবে, চল না আমি একটা কাজ করি, ওমেগা টি মাইনাস থিটা লিখে রাখি। আচ্ছা, ভোল্টেজ, ভোল্টেজ কি হবে, নিশ্চয়ই এর থেকে আমাদের একটু কম বা বেশি হবে, সেটা ডিপেন্ড করছে আমাদের রেজিস্টিভ কি এই কি বলে আমাদের ইন্ডাকটিভ কি ক্যাপাসিটিভ, তাহলে আমাদের এই ঘটনাটা আসবে। তো এই যে ভ্যালুটা সেটা ছিল আমাদের কতখানি থিটা, তাই তো? এবারে তো জাস্ট একটুখানি একটা জিনিসকে নিয়ে তোদের সাথে আমি ডিসকাশন করব, সেটা হচ্ছে কি দেখ, আমরা লিখে দিয়েছিলাম কি যে অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার, ওকে, সেই অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমি লিখে দিয়েছিলাম কতখানি, যে দেখ হাফ অফ ভিএম আইএম ইন্টু কস ফাই। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি দেখ, তো আইএম এর কস কম্পোনেন্টটা আমাদের কি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারকে দিচ্ছে। তাহলে যদি আমাদের কখনো এরকম ভাবে উল্টো পার্টটাকে লিখি, অর্থাৎ আমাদের ওই আইএম সাইন ফাই লিখি, তখন যে আমাদের পার্টটা পাবো সেই পার্টটা আসবে কি আমাদের ওয়াটলেস পার্ট, সেই পার্টটা তাহলে সাইন দেওয়া পার্টটা আমাদের কোনো কাজে দিচ্ছে না। তাহলে সেই জন্য আমরা অনেক সময়তে লিখি কি দেখতো এই আই আর এম এস সাইন ফাই, তাহলে অ্যাক্টিভেতে কে চলে গেছে, আমাদের কস ফাইটা চলে গেছে। তাহলে যদি আমাদের আই আর এম এস সাইন ফাইটা দিই, সেই আই আর এম এস সাইন ফাই কম্পোনেন্টটা কি করছে, কারেন্টের আমাদের কোনো এফেক্টিভ পাওয়ারকে দিচ্ছে না, তাহলে সেই যে পার্টটা সেই আই আর এম এস সাইন ফাই সেটাকে আমরা অনেক সময় লিখি কি ওয়াটলেস কারেন্ট। ওকে, তাহলে এটুকুনি কথা আমি আশা করব তোরা বুঝে নিতে পেরেছিস, তোদেরকে আমি এটাকে লিখিয়ে রাখলাম। আর তোদের সেরকম কিছু করার দরকার নেই। আর যে জিনিসটা আছে তোদের সিলেবাসেতে সেটা হচ্ছে কি দেখ, কি বলবো, বেসিক্স অফ ট্রান্সফর্মার, একদম বেসিক, কোনো হাইফাই লজিক নয়, একদম বেসিক্স অফ ট্রান্সফর্মার আছে, সেই পার্টটাকে আমি একটু জাস্ট টাচ করে নেব। তাহলে চল একবার আমরা সেই বেসিক্সটাকে দেখে নিই, সেটা কি আসছে দেখ, এরকম কথা, বেসিক্স অফ ট্রান্সফর্মার। কি কি আছে বা কি কি করছে দেখ, প্রথমেতেই দেখে নেব কি এটা ট্রান্সফর্মার কি জিনিস। তো বেসিক কথাতে বলার সময় কি বলবো, ট্রান্সফর্মার হচ্ছে একটা এমন ডিভাইস যেটা কি করে কনভার্ট করে কাকে, না হাই ভোল্টেজ অ্যাট লো কারেন্ট থেকে আমাদের কিসে কনভার্ট করে, না লো ভোল্টেজ অ্যাট হাই কারেন্ট, বা তার উল্টো। আমি লিখলে তোদের কাছে আর পরিষ্কার আসবে, তাহলে আমি এখান থেকে লিখছি কি দেখতো, ট্রান্সফর্মার একটা হচ্ছে ডিভাইস, ইট ইজ এ ডিভাইস কি করে, which converts
মানে আমাদের লেভেল অনুযায়ী কিন্তু আমি ডেফিনেশনটা দিচ্ছি, ঠিক আছে, যেন আমরা বলি নাকি একদম আমি এখান থেকে পারফেক্ট ডেফিনেশন দিচ্ছি, সেটা কিন্তু নয়। তাহলে এখানে বলা হচ্ছে কি ট্রান্সফর্মার ইজ এ ডিভাইস ফর কনভার্টিং, কি দেখ বলছি হাই ভোল্টেজ মানে খুব বেশি মানের ভোল্টেজ, কোথায়, যখন হাই ভোল্টেজ থাকবে তখন সেটা থাকবে কি কারেন্টটা খুব কম থাকবে, হাই ভোল্টেজ অ্যাট লো কারেন্ট। ওকে, সেটাকে সে কিসে কনভার্ট করবে, সেটাকে সে কনভার্ট করবে কোথায় না টু, কোথায় না লো ভোল্টেজ অ্যাট হাই কারেন্ট। ওকে, তাহলে আমাদের সেটাকে সে কনভার্ট করছে কোথায়, লো ভোল্টেজ অ্যাট হাই কারেন্ট, বা তার উল্টোটাও করতে পারে, মানে কি আমাদের লো ভোল্টেজ অ্যাট হাই কারেন্ট থেকে সে হাই ভোল্টেজ অ্যাট লো কারেন্টেও আমাদের কিন্তু কনভার্ট করতে পারে। তাহলে আমাদের এখান থেকে বলবো কি অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, তাহলে যে ডিভাইসটা করে তাকে আমরা বলবো কি না ট্রান্সফর্মার। আচ্ছা, এটা হয় কিরকম ভাবে, মানে এটা তো চলে গেল হোয়াট, এটাকে করা হয় কিরকম ভাবে না, একটা আমাদের সফট আয়রনের কোর নেওয়া হয়, ঠিক আছে, সেই সফট আয়রনের কোরের ওপরে আমরা দুটো কয়েলকে উন্ড করে রাখি, মানে কি পেঁচিয়ে রাখি। তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটা নেওয়া হয় এটাকে তৈরি করার জন্য, সেটাকে নেওয়া হয় কি দেখতো, মানে আমি বেসিক কথা বলছি, এটা চলে গেল কি হোয়াট, মানে আমাদের এখান থেকে দেখে নিলাম কি এটা কাকে ডিসকাশন করলাম, যে ট্রান্সফর্মার কি, হোয়াট ইজ ট্রান্সফর্মার। এবারে তো আমি এখান থেকে চলে যাচ্ছি একদম তার বেসিক কনস্ট্রাকশন, অনেক কিছু আছে সেই ট্রান্সফরমার নিয়ে, আমাদের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে তাদের কিন্তু অনেক বড় সিলেবাস, আমি কিন্তু তাদের পুরো ট্রান্সফরমার পড়াচ্ছি না, জাস্ট আমাদের সিলেবাস অনুযায়ী ছোট কথা। তাহলে বেসিক আমরা চলে যাচ্ছি কার কথা না, কনস্ট্রাকশন, কেমন। তো বেসিক কনস্ট্রাকশনের সময়তে কি করা হয়, আমাদের একটা প্রথমেতে সফট আয়রনের কোর নেয়। ওকে, তাহলে সফট আয়রন করে অর্থাৎ একটা আয়রনের পাত নেওয়া হয় যার উপরেতে দুটো কয়েলকে আমরা দুদিকেতে উন্ড করে দিই। কি কি আমি কথা বলছি, তাহলে আমি এখান থেকে বলছি এর বেসিক কনস্ট্রাকশনের সময়তে ইট কনসিস্ট বা তৈরি করা হয় বাই সফট আয়রন কোর। আচ্ছা, এখানেতে সেই সফট আয়রনের কোরটা সফট আয়রন হলেই হবে না, সেটা কি থাকতে হয় কি ল্যামিনেটেড থাকতে হয়। কেন ল্যামিনেটেড থাকতে হয় তার মানে চর্চায় আমরা আপাতত যাচ্ছি না, কারণ আমাদের সিলেবাসেতে অত ডেপথের আলোচনা নেই। তাহলে আমাদের কি বলা হচ্ছে, একটা সফট আয়রন কোর থাকে, এখানেতে সেই আয়রন কোরটার মধ্যে কি করা হয়, দুটো কয়েলকে আমাদের উন্ড করে রাখা হয় বা পাকিয়ে রাখা হয়। তাহলে ইট কনসিস্ট অফ এ সফট আয়রন কোর হোয়ার টু কয়েল আর উন্ড, মানে পেঁচিয়ে রাখা। তো সেই জিনিসটাকে করলে ছবিটাকে দেখতে লাগে কিরকম হবে না, ছবিটাকে দেখতে লাগবে এই একটা আমি সফট আয়রনের কোর নিয়ে নিলাম। কেন সফট আয়রন নেওয়া হয় সেটার কথাও আমাদের আপাতত চর্চার বাইরে, আমরা ভবিষ্যতে কখনো আলোচনা করব। তাহলে এই আমি একটা সফট আয়রনের কোর নিয়ে নিলাম। ওকে, সেই আয়রন কোরটার মধ্যে আমি দুটো কয়েলকে উন্ড করে দিই, দুটো কয়েলকে উন্ড করে দিই কোথায়, দেখ লেফট সাইডটাতে একটা কয়েলকে পাকিয়ে দিই, তাহলে দিই লেফট সাইডেতে একটা কয়েলকে পাকিয়ে, কয়েল মানে কি ইন্ডাক্টর হলো, আর রাইট সাইডেতে আমরা দেব কি আরো একটা কয়েলকে পাকিয়ে, তাহলে এখানটাতে দিয়ে দিচ্ছি কাকে, দেখ আরো একটা কয়েলকে পাকিয়ে। ওকে, দেখ আমাদের লেফট সাইডটাতে আমাদের কি করলাম, আমাদের যে পাকটা দিয়েছি সেই পাকটার মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে আমাদের একটা ভোল্টেজকে অ্যাপ্লাই করতে হবে। তো আমিও লেফট সাইডটাতে কি করছি, একটা অল্টারনেটিং ভোল্টেজকে অ্যাপ্লাই করে দিলাম। আর রাইট সাইডটাতে আমি করলাম কি একটা লোডকে অ্যাপ্লাই করে দিলাম, আমাদের লোড বেসিক লোড একটা রেজিস্ট্যান্সকে অ্যাপ্লাই করে দিলাম, লাগিয়ে দিলাম। তো এই যে বেসিক স্ট্রাকচারটা, এই বেসিক স্ট্রাকচারটাই কার স্ট্রাকচার হয়ে গেল না, আমাদের ট্রান্সফরমারের বেসিক স্ট্রাকচার হয়ে গেল।
এর মধ্যে একটা দিকে দেখ আমি সোর্সকে কানেক্ট করেছি, সোর্সকে যে দিকটাতে কানেক্ট করি সেই দিকটাকে আমাদের বলা হয় কি প্রাইমারি সাইড, আর একদিকে দেখ লোডকে কানেক্ট করেছি, লোড যে দিকেতে কানেক্ট করি সেই দিকটাকে আমাদের বলা হয় কি সেকেন্ডারি সাইড। তাহলে এই দিকটা আমাদের চলে গেল কে দেখতো প্রাইমারি সাইড হলো, আর এই দিকটা যেটা আমাদের হয়ে গেল সেটা হয়ে গেল কি দেখতো সেকেন্ডারি সাইড। তাহলে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? প্রাইমারি হচ্ছে সেই দিকটা যে দিকটাতে আমাদের সোর্স কানেক্ট আছে, সেকেন্ডারি হচ্ছে সেই দিকটা যে দিকটাতে আমাদের লোড কানেক্ট আছে। তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছে কি প্রাইমারি কোনটা, where source is connected, আর সেকেন্ডারি কোনটা শিখে নিলাম, নিশ্চয়ই তোরা বলতে পারবি যেখানটাতে আমাদের লোডকে কানেক্ট করা হয়েছে, where load is connected। ওকে, তাহলে এই বেসিক কথাটাকে কিন্তু তোদেরকে প্রত্যেককে শিখে নিতে হবে। এবারে তো আমি একটা কথা বলতে পারবো, দেখ যে জায়গাটাতে প্রাইমারি সাইড আছে, প্রাইমারি সাইডেতে আমি যে সোর্সটাকে কানেক্ট করেছি সেই সোর্সের ভ্যালুকে যদি আমি বলি কি ইএমএফ, ওকে, সেটা বেসিক্যালি কি ইএমএফ হবে না ইনপুট ইএমএফ হবে। তো সোর্সের সাইডেতে যে ইনপুট ইএমএফটা থাকে সেটাকে আমি কি দিয়ে লিখতে পারবো, এন ডিফাই বাই ডিটি, তাই তো? তাহলে এখানটাতে আমাদের এন মানে নাম্বার অফ টার্ন, সেটাকে আমি লিখবো কত n1, মানে আমি তোদেরকে এখানটাতে বোঝাতে চাইছি কি এদিকটাতে ধরে নিচ্ছি যে পাক সংখ্যাটা আছে সেটা হচ্ছে n1, আর এদিকেতে যে পাক সংখ্যাটা আছে সেটা হচ্ছে কত n2। তাহলে দেখ প্রাইমারি সাইডের ইএমএফ মানে কত লিখলাম n ডিফাই 1 বাই d2। আচ্ছা সেকেন্ডারি সাইডের, আচ্ছা প্রাইমারি সাইড থেকে আমি লিখে দিই কত দিয়ে e1 দিয়ে। এবার দেখ সেকেন্ডারি সাইডে কিন্তু ফ্লাক্স কিন্তু আমাদের নতুন করে কেউ পরিবর্তন করেনি, প্রাইমারিতে যে আমাদের ফ্লাক্সটা দিয়েছিলাম সেই পরিবর্তনটাই আমাদের কিন্তু সেকেন্ডারিতে কানেক্টেড হয়েছে। তাহলে আমি এখান থেকে সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, যে দেখ E2 অর্থাৎ সেকেন্ডারি সাইডের ভোল্টেজ, সেখান থেকে আমাদের নাম্বার অফ টার্নসটা ডিফারেন্ট কিন্তু আমাদের এখান থেকে d5 বাই dt সেই টার্মটা কিন্তু সেম। তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে মাথার মধ্যে রাখতে হবে, হলো? এবারেতে যদি আমি এখান থেকে একটা কাজ করি সেটা হচ্ছে কি এই দুটো কোয়ান্টিটিকে ডিভাইড করে দিই, দুটো কোয়ান্টিটিকে ডিভাইড করলে কি পাবো দেখতো E2 বাই E1। তাহলে E2 বাই E1 দুটোরই d5 বাই dtটা সেম, তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব কত দেখ না, পেয়ে যাব হচ্ছে n2 বাই n1। তাহলে আমাদের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের ভোল্টেজ করলে আমি সেখান থেকে কি পেয়ে গেলাম n2 বাই n1। এই যে n2 বাই n1 আছে, এই n2 বাই n1 এই কোয়ান্টিটিটাকে আমাদের একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় কি ট্রান্সফরমার রেশিও, বা সংক্ষেপে যাকে বলা হয় কি ট্রান্স রেশিও। ওকে, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনেতে অনেক জায়গাতেই দিয়ে দেওয়া থাকবে, আমাদের কিন্তু এখান থেকে মাথার মধ্যে রাখতে হবে। এবারে দেখ ট্রান্স রেশিও তো আমি ঠিক আছে শিখে নিলাম, যদি ট্রান্স রেশিও শিখে নিই সেই ট্রান্স রেশিওটাকে সাধারণত যে ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে কি কে। এবারে একটা জিনিস দেখ, যদি ট্রান্স রেশিওটা তোর একের থেকে বেশি হয়, ওকে, কে ইজ গ্রেটার দ্যান 1, তাহলে কে ইজ গ্রেটার দ্যান 1 হলে আমরা কি পেয়ে যাব দেখ না E2 বাই E1 ইজ গ্রেটার দ্যান 1, মানে আমরা কি পেয়ে যাব সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ইজ গ্রেটার দ্যান প্রাইমারি সাইডের ভোল্টেজ। তাহলে সেকেন্ডারির ভোল্টেজ যখন প্রাইমারির ভোল্টেজের থেকে বেশি হবে সেই ট্রান্সফর্মটাকে আমরা বলবো কি স্টেপ আপ ট্রান্সফর্মার। ওকে, সেটাকে আমরা তাহলে নাম দিয়ে দিলাম কি দেখ তো স্টেপ আপ ট্রান্সফর্মার। যদি এরকম ঘটনা হয় যে দেখ এই E2 বাই E1 মানে কখন সেটা আসছে কি দেখ একটু ডিটেলসে লেখা যাক। যদি কখনো এরকম হয় এই ট্রান্স রেশিওটা হচ্ছে লেস দ্যান 1, মানে এই দিকটা হচ্ছে কি লেস দ্যান 1, তাহলে তোরা তখন লিখতে পারবি কত E2 বাই E1 ইজ লেস দ্যান 1, মানে তোরা সেখান থেকে লিখতে পারবি কি E2 ইজ লেস দ্যান। তাহলে যখন সেকেন্ডারির ভোল্টেজ প্রাইমারির ভোল্টেজের থেকে কম তখন সেই যে ট্রান্সফরমারটা তাকে আমাদের বলা হবে কি দেখতো স্টেপ ডাউন ট্রান্সফরমার।
সে কাকে স্টেপ ডাউন করছে? ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে ভোল্টেজকে যদি কমিয়ে দেয় তাকে বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার, আর ভোল্টেজকে যদি কেউ বাড়িয়ে দেয় তাকে আমরা বলবো কি? স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, এই ঘটনাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে নিতে হবে, যে ঘটনাটাকে আমি এখানটাতে তোদের কাছে লিখে দিলাম। হলো? এবারেতে দেখ, আমি একটা কথা তোদের সাথে আলোচনা করব, এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সফরমার বলতে আমরা কি? এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সফরমার বলতে আমাদের বোঝানো হয় কি? আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। ওকে, তাহলে আমাদের পরবর্তী কথা এটাই, এই জিনিসটা লাস্ট কথা, সেটা হচ্ছে কি? দেখতো, এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার। এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমারকে আমাদের কি দিয়ে লিখি? ইটা দিয়ে লিখি। ইটার ভ্যালুটা আসছে কি? আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই আমাদের কি থাকবে না, দেখ, ইনপুট পাওয়ার। হলো? এবারে দেখ, আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার মানে কি? আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট কারেন্ট। মানে আমি এখান থেকে লিখতে পারবো কি? E2 ইনটু আমাদের আউটপুট কারেন্ট, মানে সেখান থেকে লিখবো কতখানি? I2 ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, মানে কত লিখবো? E1 বাই I1। তাই তো? তাহলে এটা হয়ে গেল কি? আমাদের এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সফরমার। আমাদের এখান থেকে আরো একটা জিনিস শিখতে হয়, আইডিয়াল ট্রান্সফরমার কাকে বলে। তাহলে আমাদের এখান থেকে যদি এই কথাটা আসে, ফর আইডিয়াল ট্রান্সফরমার, সব সময় নয় কিন্তু, আইডিয়ালের ক্ষেত্রে, আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়? এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 হয়। তাহলে সেই সময়তে আমি কি লিখতে পারবো? দেখ না, আউটপুট পাওয়ার ইকুয়াল টু ইনপুট পাওয়ার। মানে কি? আইডিয়াল ট্রান্সফরমার কিন্তু কোনো পাওয়ার লস ঘটায় না, পুরোপুরি যা পাওয়ার ইনপুটে নেয় সেই সেম পাওয়ার কে সে কি দিয়ে দেয়? আউটপুটে দিয়ে দেয়। তাহলে আমাদের আইডিয়াল ট্রান্সফরমারের সময় কি শিখলাম? আউটপুট পাওয়ার কার সাথে সমান হয়ে যায়? ইনপুট পাওয়ারের সাথে সমান হয়ে যায়। তাহলে সেখানটাতে আমরা লিখতে পারবো কি? নিশ্চয়ই এটা লিখতে পারবো। দেখ, E2 I2 ইকুয়াল টু কত লিখতে পারবো? E1 I1, তাই না? জাস্ট এখান থেকে 1 বসিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে সেই ঘটনার সময় আমি আরো একটা জিনিস লিখে দিতে পারবো, সেটা হচ্ছে কি? দেখ না, E2 বাই E1। ওকে, সেটা ক্রস মাল্টিপ্লিকেশন করেছিলাম, তাহলে ভ্যালুটা কত পেয়ে যাবো? দেখ না, I1 বাই I2। তাই তো? তাহলে এই কথাটাও কিন্তু আমাদেরকে প্রত্যেককে মাথার মধ্যে রেখে দিতে হবে। এটাও কিন্তু আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের কাজে লাগবে। ওকে, এবারে তো একটা প্রশ্ন আসছে কি, যে লোড রেজিস্ট্যান্সের কারেন্ট কতখানি, তাই না? তা আমাদের কি তাহলে আসছে কি? লোড রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কতখানি পাবো? কারেন্ট ইন দা লোড রেজিস্ট্যান্স মানে কি? আমাদের এই ঘটনাটা, এই দিকের যে সার্কিটটা আছে, এই সার্কিটটায় কারেন্ট কত পাবো? কারেন্ট কি আসছে? দেখ না, এখানে অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, সেটাই আসবে কি? আমাদের লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট। তাহলে এই আর এর ভ্যালু কতটা হবে, সেই ভ্যালুটা আমাকে কাকে ফিক্সড করে দেয়? সেই ভ্যালুটা আমাকে ফিক্সড করে দেয় হচ্ছে কি? সেকেন্ডারি কারেন্ট কতখানি হবে। তাহলে আমি যদি এখান থেকে এটুকুনি কথা শিখতে পারি, সেটা আসছে কি? দেখতো, কারেন্ট ইন দ্য সেকেন্ডারি, কারেন্ট ইন দ্য সেকেন্ডারি, সেটাকে কে ফিক্সড করে দেয়? কারেন্ট ইন দ্য সেকেন্ডারি ইজ ফিক্সড বাই, ওকে, কারেন্ট ইন দ্য সেকেন্ডারি ইজ ফিক্সড বাই লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ আর সাফিক্সিয়ান এল দিয়ে দিলাম। তার ভ্যালু কত আসবে না? ইএমএফ অ্যাক্রস দ্য রেজিস্টার ডিভাইডেড বাই দ্য রেজিস্ট্যান্স, মানে সেখান থেকে I2 তার ভ্যালু কত পাচ্ছি? তার অ্যাক্রসে ইএমএফ কত ছিল? E2 ডিভাইডেড বাই লোড রেজিস্ট্যান্স, তাই না? তাহলে এই রকম ভাবে আমি এই ঘটনাটাকে শিখে নেব। তো সেই সময়তে যদি আমাকে কেউ বের করতে বলে যে কারেন্ট ইন দা প্রাইমারি কত আসবে, কারেন্ট ইন দা প্রাইমারির সময়তে আমি কি লিখতে পারবো? বেসিক কথা লিখতে পারবো যে দেখ, প্রাইমারি সাইডের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন দা প্রাইমারি সাইড। আমি তো জানি না প্রাইমারি সাইডে আমাদের রেজিস্ট্যান্স কত আছে। তাহলে সেই কথাটাকে লিখলে আমি কি বলবো? দেখ, কারেন্ট ইন দা সেকেন্ডারিটা কিন্তু ফিক্সড, কার দ্বারা? লোডের দ্বারা।
কিন্তু ইনপুট সাইডেতে দেখ আমাদের কি ব্যবহার করেছি, একটা আমি এখান থেকে সোর্স ব্যবহার করেছি, আমি জানি না সোর্সের রেজিস্ট্যান্স কত, বা এই যে কয়েলটা আছে তার রেজিস্ট্যান্স আমি কত জানি না, তাহলে আমি কি বলতে পারবো এখানে কারেন্ট কতখানি, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব কাকে, না ইএমএফ কে। তাহলে আমি এখান থেকে এটুকুনি কথা বলতে পারবো, সেটা আসছে দেখ কারেন্ট ইন দ্য প্রাইমারি, রাইট। তাহলে সেখান থেকে আমি কিসের কথা বলছি দেখ তো, কারেন্ট ইন দ্য প্রাইমারি, তাই না। কারেন্ট ইন দ্য প্রাইমারি, তাহলে সেটাকে আমি লিখবো কি দিয়ে, I1 দিয়ে লিখবো, তার ভ্যালু কত পেয়ে যাবো, E1 বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমি জানি না বলে কিন্তু এই ঘটনাটাকে লিখলাম, তাই না। এবারেতে দেখ আমি কিছু কথা লিখতে পারবো, কিসের কি কি কথা লিখতে পারবো, আমি একটু আগে তোদের লিখে দিলাম যে আইডিয়াল ট্রান্সফর্মার, আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি লিখলাম, E2 বাই E1 ইকুয়াল টু I1 বাই I2। তাহলে I2 এর ভ্যালু শিখলাম, আবার একটা কিসের ভ্যালু শিখে গেলাম, I1 এর ভ্যালুও শিখে দিলাম। তাহলে আমি ওই ঘটনার থেকে এই জিনিসটাকে রিলেট করার চেষ্টা করছি। দেখ তোদের কিসে শেখাই, আচ্ছা এই ঘটনাটাতে চলে আমাদের শিখলাম কি E2 I2 ইকুয়াল টু আমাদের কত শিখেছিলাম দেখ তো, E1 I1, তাই শিখলাম না। একটা কাজ শেখাই দেখ, E2 এর ভ্যালু কত শিখলাম, E2 এর ভ্যালুটা থাক, I2 এর ভ্যালুটা কত শিখলাম দেখলাম, দেখ E2 বাই আমাদের লোড রেজিস্ট্যান্স, তাই না। আর E1 যেমন ছিল থাক, I1 তার ভ্যালু কত শিখলাম দেখ না, E1 বাই আর ইকুইভ্যালেন্ট, ওকে না। তাহলে আমি এখান থেকে একটা কাজ লিখতে পারবো নাকি, আর ইকুইভ্যালেন্ট ক্রস মাল্টিপ্লিকেশন করছি, ভালো করে দেখতো, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত পাবো, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এই দিকটাতে কত থাকছে E1 এর স্কয়ার, নিচে দেখ এই দিক থেকে E2 এর স্কয়ার নিচে চলে আসছে, ওকে। আর আর এলটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে কোথায় চলে যাচ্ছে, এই দিকটাতে চলে যাচ্ছে। তাহলে E1 বাই E2 সেটার ভ্যালু আমাদের কত শিখেছিলাম, আমি তো তোদের শিখিয়েছিলাম E2 বাই E1, একবার মনে করে দেখ E2 বাই E1 সেটাকে কত শিখিয়েছিলাম, সেটাকে শিখিয়েছিলাম N2 বাই N1। তাহলে E1 বাই A2 টা কত আসবে, N1 বাই N2, মানে আমাদের এখান থেকে লিখতে পারবো কতখানি, N1 বাই N2 এর স্কয়ার ইনটু লোড রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ রেজাল্টটা ভাব, যে ইনপুট সাইডে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে সেটা ডিটারমাইন হয় কি দিয়ে, আমাদের সোর্স দিয়ে নয়। গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি, আমাদের ট্রান্স রেশিওর স্কোয়ারকে যদি আমি লোড রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি সেখান থেকে কি পাবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা এফেক্টিভ রেজিস্ট্যান্স অ্যাট দ্য প্রাইমারি সাইড পাবো, ওকে। তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের কিন্তু অনেক অঙ্ক ক্যালকুলেশন করার সময় কিন্তু এই জিনিসটা কাজে লাগাতে হবে। আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত পাবো, আমাদের N1 স্কোয়ার ডিভাইডেড বাই N2 এর স্কোয়ার ইনটু লোড রেজিস্ট্যান্স, ওকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু আরো একটা কথা তোদের আমি এখান থেকে শিখিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে কি দেখ, অ্যাকচুয়াল ট্রান্সফরমারেতে কিন্তু আমাদের পাওয়ার লস হয়, অর্থাৎ এফিসিয়েন্সি ইজ নট ইকুয়াল টু 1, এই কথাটাও কিন্তু তোদের যেন মাথায় থাকে। তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারবো কি দেখ তো, ইন অ্যাকচুয়াল ট্রান্সফরমার অ্যাকচুয়াল ট্রান্সফরমারে আমরা কি দেখবো দেখ তো, পাওয়ার ইজ লস্ট। তাহলে পাওয়ার যখনই আমাদের লস হবে, নিশ্চয়ই আমাদের কি আসবে, এফিসিয়েন্সি উইল বি নট ইকুয়াল টু 1। অবশ্যই সবসময় এফিসিয়েন্সি কি হয়, লেস দ্যান 1 হয়, এখানেতেও তার ব্যতিক্রম হবে না। তো এবারেতে আমাদের এখান থেকে যে জিনিসটা শিখতে হবে, যে এখানেতে লসটা কিসের কিসের জন্য হয়, হোয়াট আর দ্য প্যারামিটারস যার জন্য আমাদের ট্রান্সফরমারেতে লস হয়, তো সেটা কি, সেটাকে যদি আমি একটুখানি শিখে নিই কেমন হবে।
আমরা আলোচনা করব, একটু ওয়েট। কি আসছে দেখতো, যা হোয়াট আর দ্য ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলোর জন্য আমাদের ট্রান্সফরমারেতে পাওয়ার লস হয়। তাহলে আমাদের এখান থেকে কি হেডিং নিয়ে নিচ্ছে, ফ্যাক্টর ফর হুইচ পাওয়ার ইজ লস্ট। কোথায় না, ইন দ্য ট্রান্সফর্মার। ওকে, এক নম্বর যে লস হয় সেটাকে আমাদের লসটাকে বলি কি আই স্কোয়ার আর লস, মানে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার ফলেতে যে লসটা আছে সেই লসটাকে আমাদের বলি কি জুল হিটিং লস। কোথায়, ইন দ্য কপার ওয়াইন্ডিং। ওকে, তাহলে ফার্স্ট যে লস সেটা আসছে কি আই স্কোয়ার আর লস। ওকে, এটাকেই আমরা বলি কি জুল হিটিং লস। তাই তো, তাহলে এটা চলে গেল কি আমাদের জুল হিটিং লস। কার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের ইন কপার ওয়াইন্ডিং, ইন কপার ওয়াইন্ডিং। ওকে, এটা এক নম্বর লস যায়। দু নম্বর লস যেটা আছে সেটা হচ্ছে কি হিটিং ডিউ টু এডি কারেন্ট। ওকে, তারপরেরটা আমাদের আসছে কি দেখতো হিটিং ডিউ টু এডি কারেন্ট। তো এডি কারেন্ট থেকে বাঁচার জন্যই আমাদের কিন্তু ওই যে ট্রান্সফরমারটা ছিল সেটাকে ল্যামিনেটেড করে দেওয়া হয়েছিল। তাহলে এখান থেকে তোদের মনে পড়ে আমি যখন ছবিটা এঁকেছিলাম প্রথমটাতে বলেছিলাম কি দেখতো, এখানেতে যে কোডটা থাকে সেই কোডটা কি ল্যামিনেটেড থাকে। ল্যামিনেটেড কোড করার উদ্দেশ্যই হচ্ছে কি আমাদের এডি কারেন্টের লস থেকে বাঁচানো। ওকে, তাহলে হিটিং ডিউ টু এডি কারেন্ট, এটা থেকে বাঁচানোর জন্য আমাদের কি করা হয়, টু মিনিমাইজ দিস, to minimize this lamination is done. ওকে, তাহলে এই পার্টটাকে কিন্তু তোদেরকে শিখিয়ে দিলাম মাথার মধ্যে। এটা ছাড়া এখানেতে আরো একটা কি লস হয় এটা ছাড়া, সেটা আসছে কি হিস্টেরেসিস লস। ওকে, হিস্টেরেসিস লস কেন হয় না, আমাদের এসি পাঠাচ্ছি তাহলে সেটা কি আসবে বারবার ম্যাগনেটাইজ হবে আর বারবার ডিম্যাগনেটাইজ হবে। তাহলে আমাদের সেখান থেকে কি আসবে, আমাদের কিছু লস আসবে, সেই লসটাই কি আমাদের হিস্টেরেসিস লস। তাহলে হিস্টেরেসিস লসটা কিসের জন্য, সেটা আসছে কি ম্যাগনেটাইজেশন অ্যান্ড ডিম্যাগনেটাইজেশন অফ দ্য কোর, ম্যাগনেটাইজেশন অ্যান্ড ডিম্যাগনেটাইজেশন। কার না, ম্যাগনেটাইজেশন এন্ড ডিম্যাগনেটাইজেশন অফ দ্য কোর। তাহলে কোরের ম্যাগনেটাইজেশন আর ডিম্যাগনেটাইজেশনের জন্য যে লসটা আছে সেটাকে আমরা বলি কি হিস্টেরেসিস লস। এটা ছাড়াও এখানেতে আরো একটা লস হয়, সেটা হচ্ছে কি লস ডিউ টু ফ্লাক্স লিকেজ। আমরা যদিও বলছি কি দেখতো সমস্ত ফ্লাক্সটা আমাদের সেকেন্ডারি সাইডে থেকে অ্যাটাচ হবে, কিন্তু সবসময় হয় না, আমাদের কিছু না কিছু তো লস হয়ে যায়, কিছু না কিছু ফ্লাক্স তো বাইরে বেরিয়েই যায়। তো সেই কথাটা আসছে কি লস ডিউ টু ফ্লাক্স লিকেজ। ওকে, তাহলে এই টার্মগুলোকে কিন্তু তোদেরকে পড়ে রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে লস কি কি হয় বা কেন হয় তার কারণগুলোর আমরা একটুখানি ডিটেলস ডিসকাশন করে নিলাম। তো তোরা এটুকুনি করিস, এটুকুনি করলেই আশা করব যে তোদের সিলেবাসটা যথেষ্টভাবে সিলেবাসটা শেষ হয়ে গেল। আমাদের আর শুধু একটাই পার্ট পড়ে আছে, কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা সেটারও ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো তোদের কাছে। ওকে, তাহলে এখানটা থেকে তোদের আরো একবার আমাদের ওই কথাটা একটু মনে করিয়ে দিই, একটু মনে রাখিস। সেটা আসছে কি দেখ,
তোদের এই যে ক্লাস 11-12 ফ্রিতে সেশনটা চলছে সেটার মজা ওঠা, লাভ ওঠা এবং বন্ধুদের সাথে তোরা একটু শেয়ার কর। বাই বাই ফর দ্য টাইম বিং।